আবরাজ ফিজার উপর আধা শোয়া ছিল এত সময়, অর্ধেক শরীর এত সময় ফিজার উন্মুক্ত থাকলেও এবার সম্পূর্ণ শরীর আবরাজের বলিষ্ঠ শরীরের নিচে ঢাকা পড়ল। আবরাজ ফিজার এলোমেলো চুলগুলো ঠিক করে দিতে নিলেই বাধা দিল ফিজা। আবরাজ কি থামার পাত্র? সে তো আরো এক ধাপ ওপরে। ফিজার হাত উল্টো করে চেপে ধরে। ফিজা ভুরু কুঁচকে নিল। আবরাজ ফিজার চোখে চোখ রাখে। অতঃপর মুস্কি হেসে বলে উঠল, আমার বউ, আই এম ইমপ্রেসড বউ। ফিজার নাক মুখ কুঁচকে এলো। মোটেও এসবে গলে যাওয়ার পাত্রী নয়। বিরক্তিকর স্বরে বলে উঠল, সরুন তো, আমার ঠান্ডা লাগছে, কমফোর্টার দিন। ঠান্ডা লাগলে আমাকে জড়িয়ে ধরো। বাই দ্য ওয়ে, তোমায় কিন্তু লিপস্টিক পরলে দারুণ লাগে সুগন্ধি ফুল। ফিজা সচরাচর লিপস্টিক ঠোঁটে লাগায় না, দিলেও খুব অল্প স্বল্প, তবে আজ অনেক বেশি গাঢ় রঙে লিপস্টিক দিয়েছে সে। ফিজা হেয়ালি স্বরে বলে উঠল, মেয়েদের সাথে তো ভালোই ফ্লার্ট করতে পারেন আপনি। তুমি তো আমার বউ, ক্ষুধা পেয়েছে আমার। ফিজা বুঝতে পারছে আবরাজ এত সহজে ছাড়বে না তাকে। বাহানা কোনোটাই কাজে আসছে না। আবরাজ এর মধ্যে আবদার করে বসলো, একটা চুমু খাই প্লিজ বউ, না করো না, আমার ভয়ঙ্কর রকমের ইচ্ছা হচ্ছে একটা চুমু খাওয়ার। নো। ঠোঁট নেড়ে কিছু বলার আগেই বুঝতে পারলো ওষ্ঠদয় আবরাজ নিজের দখলে নিয়েছে। শুধু কি ঠোঁট, ফিজার দেহখানা সম্পূর্ণ নিজের আয়ত্তে নেওয়ার তীব্র পায়তারা চালিয়ে যাচ্ছে। ফিজা ছটফট করতে থাকে। সুযোগ পাচ্ছে না মেয়েটা, কিভাবে জব্দ করবে এই পুরুষটাকে। একবার নিজের দাঁত কাজে লাগালো, সুযোগ বুঝে দাঁত ফুটালো আবরাজের সিগারেটে পোড়া ঠোঁটে। নোনতা স্বাদ পেতেই বুঝতে পারে রক্ত এসছে, অথচ সামনের মানবের এতে কোনো হেলদোল নেই। সে নিজের খায়েশ মিটিয়ে তবে ছাড়লো। ছেড়েই বাঁকা হেসে বলে উঠল, সমানে সমানে না হলে খেলে মজা নেই। আই হোপ তুমি আমাদের ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফর্ম করবে সুগন্ধি ফুল। ফিজার তীক্ষ্ণ দৃষ্টিতে শুধু তাকিয়ে দেখে। লজ্জা শরমের বালাই নেই এই পুরুষের মধ্যে, খুব ভালো করে বুঝতে পারছে ফিজা। ফিজা বিরক্তকর স্বরে আওড়ালো, বাড়ি যেতে চাই। খাবে না? আবরাজ জিজ্ঞেস করে। ফিজা আবরাজকে নিজের ওপর থেকে ঠেলে সরিয়ে দেয়। এরপর উঠে বসে নিজের গায়ের পোশাক ঠিকঠাক করে। কাঁধ ব্যাগ ঝুলিয়ে কক্ষ ত্যাগ করার উদ্দেশ্যে পা বাড়ালো। আবরাজ কি ভেবে দ্রুত বউয়ের পিছনে ছোটে। ফিজা ক্লাব থেকে বেরিয়ে আসার আগে একটা হুইস্কির বোতল নিল, যা দেখে আবরাজের চোখ অটোমেটিক বড় হয়ে গেল। দ্রুত কদম ফেলে ফিজার পেছনে এলো। গাড়িতে বসে ফিজা সেটার মুখ খুলতে লাগলো। আবরাজ গম্ভীর স্বরে বলে, এটা খেলে তোমার মাথা ঘুরবে। নেশা হবে না? তোমার হবে। আপনার হবে না? আবরাজ জবাব দিল না। নামি দামি অ্যালকোহলেও যার নেশা হয় না, তার সামান্য হুইস্কি দিয়ে নেশা হবে? ব্যাপারটা হাস্যকর। ফিজা এবার ক্যাপ খুলতে আবরাজ সেটা নিজের কাছে টেনে নিল। ফিজা চটে গেল, রাগান্বিত হয়ে বলে উঠল, দিন আমাকে, আমি এটা খেতে চাই। আবরাজ এটা ফেলে দিতে নিলেই ফিজা তরিতে বলে উঠল, আমি খাবো না, আপনি খান, আপনার তো নেশা হয় না। আবরাজ কিছু ভেবে ঢকঢক করে অর্ধেক বোতল খেয়ে নিল। কিন্তু খাওয়া শেষে বেচারা বুঝতে পারলো এটা আসলেই সাধারণ নয়। দৃষ্টি তুলে ফিজার দিকে তাকিয়ে একটা দুইটা তিনটা চারটা ফিজাকে নিজের চোখের সামনে দেখলো। ফিজা আবরাজের চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে সাব্বিরকে কল দিল। আবরাজ শুধু চোখ বন্ধ করলো। ফিজা তবুও একটু চিন্তিত হলো, আদৌ আবরাজ খানের নেশা হয়েছে তো? ইলা বেগমের বাবা জার্মানির, কিন্তু মা বাঙালি ছিল, এবং ওনার বাবা জিং প্রথমবার বিজনেস সূত্রে বাংলাদেশে এসে দেখা হয়েছিল হালিমা ইরিনের সাথে। দীর্ঘ সময় তারা একসাথে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করেন, এবং দুজন একসাথে এত সময় থাকার ফলে তাদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি হয়, এবং সেখান থেকে ধীরে ধীরে তাদের প্রেমের শুরু। যদিও হালিমা ইরিন ছিল একজন সাধারণ এমপ্লয়ি, আর মিস্টার জিং ছিল একজন সফল বিজনেসম্যান। হালিমা ইরিন গ্রাজুয়েশন কমপ্লিট এবং বংশপরিচয় ভালো, তার উপর দেখতে ছিলেন চমৎকার সুদর্শনা। সেক্ষেত্রে দুইজন যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সফল ছিলেন, তাই তাদের ভালোবাসা পরিণয় পেয়েছিল, এবং এটা সূচনা হয়েছিল চমৎকারভাবে। বছর ঘুরতে কোল জুড়ে এলো মেয়ে ইলা। সে কি আনন্দ দম্পতির! কিন্তু সুখ তো সবার কপালে সহে না। তেমনি হালিমা ইরিনের কপালেও বেশি দিন স্থায়ী হয়নি সেই সুখ। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হন তিনি, এবং মেয়ের যখন 3 বছর বয়স তখন পরকালে চলে যান তিনি। মারা যাওয়ার আগে অবশ্য নিজে আবার স্বামীকে বিয়ে দেন, যার নাম ছিল নিকিতা, এবং ভীষণ ভালো ছিলেন সে মহিলা। আর তারই ছেলে হচ্ছে জি, যে নিকিতার আগের সংসারের ছেলে। ওনার আগে একটা বিয়ে হয়েছিল, তবে স্বামী কার অ্যাক্সিডেন্টে মারা যায়। হালিমা ইরিনের মৃত্যুর পর সবকিছুই কেমন বদলে গিয়েছিল। নিকিতা সবকিছু সামলেছে, কিন্তু নিজের ছেলেকে সামলাতে পারেনি। সে সর্বদাই ইলা বেগমকে অত্যাচার করত, যা নিয়ে প্রায় ঝামেলা হতো জিং এবং নিকিতার মধ্যে। তবে ইলা বেগম তো বুঝে গিয়েছিল নিকিতা ভালো হলেও জি ভালো নয়। এভাবে বড় হতে লাগলো দুজন, এবং জিকে সামলে রাখতো নিকিতা, আর ইলা বেগমকেও অনেক ভালোবাসতো। দুজনকে কখনো তিনি আলাদা করে দেখেনি। নিজের ছেলে মেয়েকে নিয়ে বেশ সুখে দিন কাটতে লাগলো। এদিকে জি বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারে ইলার প্রতি দুর্বল হচ্ছে সে, এবং একসময় সে উপলব্ধি করে নিজের স্টেপ সিস্টারকে ভালোবেসে ফেলেছে সে, যেটা ছিল দৃষ্টিকটু এবং ঘৃণিত একটা কাজ। নিকিতা এটা জানার পর ইলাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলেন, এবং নিজেদের কোম্পানির শেয়ারের এক ছেলের সাথে বিয়ে ঠিক করলেন, আর সেই পাত্র ছিল মিলন খান। এসব কথা জি এর কানে পৌঁছানো মাত্র সে প্রচুর রেগে যায়।
এবং একদিন রাতে অনেক বেশি ড্রিঙ্ক করে বাড়ি ফিরে ইলার রুমে যায় আর বাজে কিছু করার জন্য অনেক জোর জবরদস্তি করে। কিন্তু জিং এবং নিকিতা বাড়ি ছিল সেদিন, আর তারা জিকে আটকাতে গেলে জি এর হাতে সেদিন ধস্তাধস্তিতে মৃত্যু হয় মিস্টার জিং এর, এবং নিকিতা নিজে খুন এবং ধর্ষণের চেষ্টায় ছেলের বিরুদ্ধে কেস করেন। এতে জি জেলে চলে যায়। কিন্তু ততদিনে জি নিজে যে গ্যাংস্টার হয়ে গিয়েছিল সেটা কেউ জানতো না, যার জন্য তাকে জেলে নিলেও নিজের ক্ষমতায় সে জেল থেকে বেরিয়ে আসে। কিন্তু সব খারাপের মধ্যেও নিকিতা ততদিনে একটা ভালো কাজ করে ফেলেছিল, আর সেটা হচ্ছে মিলন এবং ইলার বিয়ে দিয়ে দিয়েছিল। আর তিনি নিজেও মারা গিয়েছিলেন। দুইবার এত বড় কিছু হয়েছে নিজের সাথে, যা তিনি ভেবেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর জি জার্মানি চলে গিয়েছিল, আর অনেক বছর কোনো যোগাযোগ ছিল না ইলা বেগমের সাথে। তবে হুট করে একদিন জি ইলা বেগমের কাছে সবকিছুর জন্য ক্ষমা চান আর নিজের ভুলের জন্য অনুতপ্ত হন, যার জন্য ইলা বেগম ক্ষমা করে দেন ওনাকে। আর তার কিছুদিন পরেই ওনার স্ত্রী মারা গিয়েছিলেন। ত্রিনা তখন এসএসসি পাশ করেছিল, তবে মায়ের মৃত্যুতে মেয়েটা একদম ভেঙে পড়ে। তখন ত্রিনাকে সাথে করে নিয়ে আসে ইলা বেগম, এবং এরপর অবস্থা আরো বেগতিক হয়। এবং ওই সময়টা আবরাজ ত্রিনাকে অনেক বেশি সাপোর্ট করেছিল। যদিও খান পরিবারের সবাই এটা করত, তবে আবরাজের প্রতি দুর্বল হয়ে পড়ে ত্রিনা, এবং আবরাজ সেটা বুঝতে পেরে নিজস্ব দূরত্ব বজায় চলত। ত্রিনাকেও জি নিজের কাছে নিয়ে যায়। সবাই এখানে এটা সমাধান ভাবলেও আসলেই তেমনটা হয়নি। ত্রিনা মানসিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে ওকে পরবর্তীতে হসপিটালাইজড করতে হয়, এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করলেও কোনো পরিবর্তন আসেনি। বাধ্য হয়ে মিস্টার জি ইলা বেগমের নিকট আবরাজকে চায়। বিয়ের প্রস্তাব দিলে এতে রাজি হয় না আবরাজ, কিন্তু ত্রিনাকে মেন্টালি সাপোর্ট করবে এমনটা আশ্বাস দেন। ততদিনে আবরাজ স্কলারশিপ পেয়ে জার্মানির একটা ভার্সিটিতে পড়তে চলে গিয়েছিল, বিধায় আরো সহজ হয়ে গেল। মিস্টার জি আবরাজকে নিজের বাড়িতে থাকার ব্যবস্থা করে দিলেন। আবরাজ সেখানে থাকতে শুরু করলো, আর এটাই হয়তো স্যারের জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সাব্বির এক নিঃশ্বাসে কথাগুলো বলেই থামলো। ফিজার পাশে বসে বেঘরে ঘুমোচ্ছে আবরাজ। এমনি ঘুমাচ্ছে না বেচারা, অতিরিক্ত অ্যালকোহলের ফলে বেহুশ হয়ে আছে আপাতত। ফিজা আবরাজের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, কেন বিশ্বাস করব এসব? আর আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি। আমার প্রশ্ন ছিল, আপনার স্যার বিয়ের রাতে কেন চলে এসেছিল এখানে? সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল ফিজার দিকে। ফিজা বুঝে নিল সাব্বির বলতে চাইছে না, হয়তো আবরাজের কঠিন নিষেধাজ্ঞা রয়েছে। সাব্বির ফিজাকে আবার বলে, বিশ্বাস না হলে বড় ম্যাডামকে জিজ্ঞেস করবেন। তাহলে সেদিন মিষ্টি কেন আমায় কিছু বলেনি? মিষ্টির বয়স দেখেছেন? সবেমাত্র ক্লাস 6-এ পড়ে। এসব অনেক আগের ঘটনা। ফিজা থতমত খেলো। আসলেই আবরাজ আব্রাহামের তুলনায় মিষ্টি অনেক ছোট, আর মিলন খানের মেয়ের প্রচুর শখ ছিল। বিধায় ইলা বেগম যখন ভুলবশত কনসিভ করেন, তখন একটা মেয়ের আশায় কোনো রকম ব্যবস্থা নেননি তারা, এমনটাই শুনেছে ফিজা। ফিজা হতাশ হলো। সার্ভেন্টও কেন কিছু বলেনি, আর ইলা বেগমই বা তাকে কেন জি কিংবা ত্রিনার ব্যাপারে এতদিন কিছুই বলেনি? তবে কি আবরাজের আজ এই অবস্থার পেছনে কোনোভাবে মিস্টার জি এর অবদান রয়েছে? অনেকদিন হয় আব্রাহাম মেহরিনের কথা ভুলেই গিয়েছিল, তবে আজ হঠাৎ ফিজার স্থানে অফিসে মেহরিনকে দেখে সেদিন রাতের কথা মনে পড়ল। মেয়েটা এত ভীতু। সেদিন ক্লান্তির জন্য এটা বুঝতে না পারলেও এখন মেহরিনের ভীতু মুখ দেখে ব্যাপারটা উপলব্ধি করতে পারছে আব্রাহাম। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসতে বলল, রিল্যাক্স, আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাচ্ছি না আমি, কিছুটা তোতলানো স্বরে বলে মেহরিন। সাদা একটা নর্মাল 3 পিস পরা মেয়েটা, ওর না গলায় ঝুলানো, চুলগুলো অত বড় নয়। ফিজার চুল অনেক লম্বা, তবে মেহরিনের চুল বেশ ঘন। বেনুনিটা বেশ মোটাসোটা, ঠিক মেহরিনের মতোই। আব্রাহাম আনমনে হাসে। আব্রাহাম মেহরিনের দিকে তাকিয়ে একটা চেয়ারে বসলো। গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলো, কিসে পড়ো তুমি? অনার্স ফাইনাল ইয়ার। মেহরিনের উত্তর শুনে আব্রাহাম ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মেয়েটার দিকে। তার বিশ্বাস হচ্ছে না। অস্ফুষ্ট মুখ দিয়ে বেরিয়ে আসে, বাচ্চা মেয়ে। এতগুলো টাকা? ফিজা বিস্ময় নিয়ে শুধালো। আবরাজ সিকিউরিটি গার্ডকে ইশারা করে। একজন গার্ড সাথে সাথে ফোন হাতে কিছু করলো। আবরাজের ফোনের শব্দ হয়। আবরাজ ফোন চেক করে। সেখানে কিছু দেখে মেজাজ খারাপ হয়। মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়। ফোনটা উল্টো করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুঁড়ে ফেলে নিচে পড়ে বরফ ছিটকে চারদিকে ছড়িয়ে পড়ে। সেখান থেকে কিছুটা বরফ ফিজার উপর পড়ে। ফিজা অবাক হয়, এভাবে হঠাৎ রেগে গেল কেন পুরুষটা? আর এতগুলো টাকা কেই বা দিল, কি কারণে দিয়েছে? কত রকম প্রশ্ন। আবরাজ ফিজার হাত টেনে ধরে আচমকাই। বাড়ির ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়িয়ে সাব্বিরকে আদেশ করলো, গাড়ি রেডি করো, 10 মিনিটসের মধ্যে মিস্টার জি এর সাথে আমি মিট করতে চাই। এরপর ফিজাকে টেনে নিয়ে গাড়ির ভেতর চলে গেল। ফিজা পুরো হতভম্ব, কি হচ্ছে কিছুই ঢুকছে না মাথায়। তার মধ্যে আবরাজের রেগে যাওয়ার কারণটা খুঁজে পাচ্ছে না। আবরাজ মাস্টার বেডরুমে গিয়ে ফিজাকে সেটাই লক করে দিল। সার্ভেন্ট 3 জন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রুমের বাইরে।
আবরাজ বাড়ি থেকে বেরিয়ে আসার আগে মহিলাগুলোকে সাবধান করে এলো কোনোভাবে যেন ফিজার রুম থেকে বেরোতে না পারে। বেশ রাত হয়েছে, বিদেশের বাড়িতে সেসব বোঝার জো নেই। লাইটিং, মানুষের আনাগোনা কোনোটার কমতি নেই, যে যার মতো এনজয় করছে। সাব্বিরের মন চায় এভাবে বউ নিয়ে ইচ্ছে মতো অনেক রাত অব্দি ঘোরাঘুরি করতে, কিন্তু হায় আফসোস, এটা বোধহয় এ জন্মে আর সম্ভব হবে না। তার স্যার নিজে বিয়ে করলো 3 বছর হলো, না স্যার বাসর করলো আর না তার বিয়ের 1 বছরে তাকে বাসর করার মতো ছুটি দিল। সাব্বিরের এমন সিরিয়াস মোমেন্টে এসেও এমন চিন্তা ভাবনার জন্য সে নিজে তাজ্জব বনে গেল। কিছু সময় পূর্বের ঘটনা পুনরায় মনে পড়ল। তারা ক্লাব থেকে কিছু সময় পূর্বে ফিরেছিল। বাড়ির ভেতর প্রবেশ করার আগেই আবরাজের ঘুম ভেঙেছে, আর গেট থেকে বাড়ির ভেতর যাওয়ার জন্য গাড়ি থেকে নামার পরই 2জন গার্ড এসে একটা পার্সেল নিয়ে হাজির হয় সেখানে। সেটা চেকিং করাই ছিল, কোনো রকম বিপজ্জনক কিছু ছিল না। অগত্যা প্যাকিং খুলতে আদেশ করে আবরাজ, কিন্তু পার্সেলে এমন কিছু থাকবে কেউ আশা করেনি। টাকা আবার পার্সেল করে পাঠায় নাকি কেউ? কিন্তু কেউ একজন পাঠিয়েছিল, আর একখানা মেসেজও ছিল আবরাজের জন্য। মেসেজটা দেখে সাব্বিরের মাথা খারাপ হচ্ছিল। সেখানে আবরাজ খানের রেগে আগুন হওয়াটা সাব্বিরের নিকট অস্বাভাবিক কিছু মনে হলো না। গাড়িগুলো সব একটা নিরিবিলি রাস্তায় এসে থামলো। চারদিকে সাদা বরফে ঢাকা, শুধু রাস্তাটাই কালো। কিছু সময় পূর্বে হয়তো এটা পরিষ্কার করা হয়েছে। 4 কালো গাড়ি থেকে 4জন করে গার্ড বেরিয়ে এলো। 5 নম্বর গাড়িটা থেকে বেরোলো প্রথমে সাব্বির, তারপর ঘুরে গিয়ে ওপাশে দরজা খুলে দিল। গার্ডগুলো একে একে সবাই সিরিয়ালে বেশ দক্ষতার সাথে দাঁড়িয়ে গেল। প্রশিক্ষণরত কিনা। রাস্তার বিপরীতে দাঁড়িয়ে 3টা গাড়ি আর 5-6 জন গার্ড আর মিস্টার জি। সবার চোখে কালো চশমা। গাড়িগুলো লাইটের আলোতে চারপাশ আলোকিত। আবরাজের সৈন্য সংখ্যার তুলনায় মিস্টার জি এর সৈন্য সংখ্যা নগণ্য বটে। আবরাজ নিজের রিভলভারটা বের করে লাফিয়ে নিজের গাড়িটার উপরে উঠে বসলো। একজন গার্ড এসে একটা জ্বলন্ত সিগারেট আবরাজের ঠোঁটের ভাঁজে গুজে দিয়ে গেল। আবরাজ এক টান দিয়ে কালো মোটা সিগারেটটা নিজের আঙুলের ভাঁজে নিয়ে আচমকাই মিস্টার জি এর পাশে দাঁড়ানো একজন গার্ডের ওপর শুট করে দিল। মিস্টার জি এর হাতেও সিগারেট। তিনি শুধু আর চোখে তাকালো একবার নিচে নিথর দেহের গার্ডটার দিকে। ভ্রুক্ষেপহীন তিনি। আবরাজ এক এক করে সবগুলো গার্ডকে মেরে ফেললো। এরা আসলে কি জীবিত ছিল? আপনি মানুষ হবেন না? সবগুলোকে আগে থেকে মেরে দিয়েছেন? এরা তো আপনার লোক ছিল। আমাকে শিখাতে এসো না, আমি জানি এরা তোমার লোক। এনিওয়ে, ডিসিশন কি চেঞ্জ হয়েছে, নাকি আর কিছু ট্রেলার প্রয়োজন? আবরাজ শান্ত, সিগারেট টানে। মিস্টার জি আবার বলে, ক্লাবে একজন বেশ চড়া দাম দেবেন বলেছে, পছন্দ করেছে মেয়েটাকে। আবরাজ কি এত ভালো মানুষ? বউয়ের নামে সে এমন কথা বসে বসে শোনার পাত্র? মোটেও নয়। আবরাজ সাথে সাথে আবার ট্রিগার চাপে। শব্দ হয় না কোনো, শুধু মিস্টার জি নিজের হাত চেপে ধরে ব্যথায় কুকড়ে ওঠেন। আবরাজ লাফিয়ে নামে গাড়ির সামনের ডিকির ওপর থেকে। সিগারেট অদূরে ফেলে দেয় ছুঁড়ে, তারপর শান্ত স্বরে বলে ওঠে, এতদিন ছেড়ে দিয়েছি বলে সবসময় ছেড়ে দেবো এটা ভাবা বোকামি। আমার ফুলের দিকে আরেকবার নজর দিলে পৃথিবী থেকে অস্তিত্ব মুছে ফেলবো আপনার। আপনি কি ট্রেলার দিয়েছেন আমায়? আমি আপনাকে দিয়ে গেলাম। আবরাজ 2জন গার্ডকে কিছু ইশারা করে দিল। এরপর নিজের রিভলভারটা আবার কোমরে গুজে নিল। পেছনে বাকি গার্ডরা সাথে এলো। সাব্বির আবরাজের পাশে হাঁটে, তবে দূরত্ব রয়েছে যথেষ্ট। সে বিড়বিড় করে আওড়ালো, ম্যাডাম এসব জানতে পারলে কি হবে ইয়া মাবুদ, আমার তো এখন থেকে টেনশন হচ্ছে। আবরাজ আচমকাই সাব্বিরের কলার টেনে ধরলো। বেচারা আবরাজের চেয়ে বডি ফিটনেস কিছুটা দুর্বল। আবরাজের মতো বলিষ্ঠ শরীরের তাগড়া পুরুষ এমনভাবে কলার টেনে ধরলে জানটা বেরিয়ে আসার জন্য ছটফট করবে, এটাই স্বাভাবিক। আবরাজ সাব্বিরের কলার ঝাঁকিয়ে বলে উঠল, সুগন্ধি ফুল যদি এসব জানতে পারে, আই সোয়ার তোমার আর এই জীবনে বাসর করা হবে না। সাব্বিরের ভয়ে আত্মাটা এত সময় ছটফট করলেও আবরাজের হুমকিতে একদম শান্ত হয়ে গেল সেটা। সাব্বির অসহায় দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, বিয়ের পরে যদি বাসরটাই না করতে পারি তাহলে বেটা ছেলে হয়ে জন্মানোটাই যে বৃথা হবে স্যার। ভাগ্য ভালো আবরাজ এটা শুনতে পায়নি, নয়তো তাকে নির্ঘাত এই রাতের অন্ধকারে এখানে একা ফেলে চলে যেত এই পাষাণ পুরুষ আবরাজ খান। সাব্বির পেছনে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো 2জন গার্ড মিস্টার জি কে ধরাধরি করে গাড়িতে বসাচ্ছে, এবং মিনিটের ব্যবধানে তারা চলেও গেল। সাব্বির চারদিকে তটস্থ নয়নে তাকিয়ে আমতামতা করে বলে উঠল, স্যার পাক্কা প্রমিস, আপনার কসম, ম্যাডামকে কোনোদিন আমি এসব কিছু বলবো না। কিন্তু যদি জেনে যায় তাহলেও তুমি বাসরের কথা ভুলে যাও। আবরাজ সাথে সাথে জবাব দেয়। সাব্বিরের মুখখানা একদম চুপসে গেল। আবরাজ সাব্বিরকে ছেড়ে দিয়ে ব্লেজারের ভেতর শার্টে ঝুলানো কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে গিয়ে বসে পড়লো। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে, এত সুদর্শন একজন পুরুষ, সে ছেলে হয়েও এই বেডার উপর রোজ 14 বার ক্রাশ খায়, কত শত মেয়ে একবার পাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর এই বেডা একটা সাইকো। সাব্বিরের বাসরের কথা মনে পড়ে কান্না পেল, তবে আবরাজের কণ্ঠস্বর শুনে কান্নাগুলো যেন ভয়ে বেরিয়ে এলো না। সাব্বির নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে।
আমার 24 বছর শেষ হতে আর মাত্র 4 মাস বাকি আছে। আমি বাচ্চা না। কোনো মেয়ে যে নিজের বয়স এত ইজিলি বলে দেয় বা বলতে পারে এমন কোনো অভিজ্ঞতা নেই আব্রাহামের। তাহার 28 বছরের জীবনে এমন কারোর সাথে পরিচয় হয়নি। আব্রাহাম থমথমে স্বরে বলে উঠল, দেখে বোঝা যায় না। এনিওয়ে, আমার খাবারটা একটু সার্ভ করে দিতে হবে। আমার অ্যাসিস্ট্যান্ট একটা কাজে আটকে গিয়েছে। মেহরিনকে ইশারা করে নিজের সাথে আসতে বলে আগে আগে হাঁটা ধরে আব্রাহাম। মেহরিন কোনো কিছু না ভেবে আব্রাহামের পেছনে হাঁটে। আব্রাহাম অবাক হয়, একবার বলার পরপরই তাকে খাবার সার্ভ করে দিতে রাজি হয়ে গেল। মেয়ে মানুষ তো একটু অ্যাটিটিউডওয়ালা হবে, এমন সাদাসিধে টাইপ কেন হবে? এর মাথায় কি ঘিলু নেই? একটা প্রাইভেট কেবিন একজন পুরুষের সাথে একা যেতে রাজি হয়ে গেল। অদ্ভুত মেয়ে মানুষ। আমার এই মুহূর্তে তোমাকে এভাবে দেখে যতটা মাতাল মাতাল লাগছে, সন্ধ্যায় তোমার দেওয়া কড়া ডোজের অ্যালকোহলেও এত মাতাল করতে পারেনি আমায়। ফিজা পেছন থেকে আচমকাই এরূপ কথায় চমকে উঠল। রাতের পোশাক পরেছিল মেয়েটা। বিস্ময় নজর জোড়া বেশ বড় বড় আকৃতি ধারণ করলো। টাওয়ালটা দ্রুত নিজের গায়ে ভালো করে জড়িয়ে নিল। অতঃপর ঘুরে আবরাজের দিকে তাকালো। দৃষ্টি মিলিত হলো। আবরাজ শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফিজা ওয়াশরুমের কাচের দেয়ালটার দিকে তাকালো। তৎক্ষণাৎ মেয়েটা চোখ বন্ধ করে। ইস, ওদিকেও দেয়াল। তার মানে আবরাজ। ভাবতে পারে না আর। রাগে দুঃখে দাঁত কিরমির করে উঠল। এটা কোন ধরনের ভদ্রতা আবরাজ? ভদ্র নই আমি। ড্রেস চেঞ্জ করছি আমি। করো, আপনি বাইরে যান। ফিজা নিজের রাগ সংবরণ করে কোনো রকমে বলে। আবরাজ নড়ে না, বরং বাথটবে বসে। পানি নেই সেখানে। কয়েকটা গোলাপ ফুল রয়েছে, বেশ তরতাজা। হয়তো কিছু সময় পূর্বে এগুলো সার্ভেন্ট রেখেছে। আবরাজ সেখান থেকে একটা ফুল হাতে তুলে নিল। এরপর সেটা থেকে একটা পাপড়ি ছিঁড়ে ফিজার দিকে ছুঁড়ে ফেলে বলে, শুধু শুধু টাইম ওয়েস্ট করো না, আমি যাচ্ছি না। ফিজা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আবরাজের দিকে। গায়ে বাইরের পোশাক, গা থেকে কেমন ভোটকা একটা গন্ধ বেরোচ্ছে। ফিজা বুঝতে পারে এটা সিগারেটের গন্ধ। ফিজা সেসব মাথা থেকে ঝেড়ে ফেলে চারদিকে দৃষ্টি ঘোরালো। ওয়াশরুমটা যথেষ্ট বড়, কিন্তু ওয়াশরুম থেকে বেরিয়ে যেতে হলে আবরাজের পাশ দিয়ে যেতে হবে। ফিজা ধীর পায়ে একদম আবরাজের কাছে গেল। সামান্য ঝুঁকে আবরাজের বুকে বাঁ হাত রাখলো। আবরাজের দ্বিতীয়বারের ন্যায় এই রমণীর অদ্ভুত ছোঁয়ায় শরীর মন শিহরিত বিস্মিত হতে লাগলো। এক দৃষ্টিতে বউয়ের বুকের খাজের টাওয়ালটার দিকে একবার, তো চোখের দিকে তাকায় একবার। ভুরুজোড়া কুঁচকে গম্ভীর স্বরে বলে উঠল, এভাবে মনোরঞ্জনের চেষ্টা, পরবর্তীতে আবার আমাকে অসভ্য বলবে, এটা কিন্তু অন্যায়। ফিজা মুচকি হাসলো। মনে মনে প্রচুর বিরক্ত মেয়েটা, কিন্তু প্রকাশ্যে সেটা বোঝার উপায় নেই। কিন্তু সে নিজেও কিছুটা এলোমেলো। শ্বাস প্রশ্বাস দ্রুত চলছে। হঠাৎ আবরাজ অনুভব করলো বউ তাকে ধোকা দিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে গিয়েছে। কিছু বুঝে ওঠার আগেই দরজাটা অদ্ভুত শব্দ করে বাইরে থেকে আটকে দেওয়া হয়েছে। রুমের ভিতর কি হচ্ছে সেটা ওয়াশরুম থেকে স্পষ্ট দেখা গেলেও রুম থেকে ওয়াশরুমে দেখার উপায় নেই। ফিজা রুমের ভেতর থেকে আন্দাজে সাদা রঙের পর্দাটা টেনে দিল। আবরাজ তখনও বসে আছে বাথটবে। বউ তাকে বারবার ধোকা দিচ্ছে। বেচারার এটা ভেবেই যেন আসমান জমিন এক হচ্ছে। কি সাংঘাতিক মহিলা। আবরাজ বিড়বিড় করে আওড়ালো, আই লাইক ইট বউ, ভালোবাসি বলতে পারছি না। এটা নিয়ে এখনো সন্দেহ রয়েছে, তবে তোমার অ্যাটিটিউড আমার হৃদয়ে ঝড় তুলতে সক্ষম। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনাদের লাইক এবং কমেন্টের ওপর আগামী পর্ব আনবো। যদি ভালো রেসপন্স পাই তাহলে এটা কন্টিনিউ করা হবে। তো পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।